হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 12 মিশ্রণের 6 দাগ থেকে অঙ্ক সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 6 দাগের অঙ্ক দেখো। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 আর 4:5। দুটো প্রকারের সাবান গুঁড়ো আছে। প্রথম সাবান গুঁড়োতে সোডা ও সাবান 2:3 আছে। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োতে সোডা ও সাবান 4:5 অনুপাতে আছে। যদি প্রথম প্রকারের 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। আমরা প্রথমে এই যে অনুপাতগুলো দেওয়া আছে তা থেকে এই প্রথম অনুপাত থেকে 10 কেজির মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ বের করব এবং দ্বিতীয় অনুপাত থেকেও আমরা 18 কেজির মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ বের করব। আচ্ছা, এখানে দেখো সোডা ও সাবান দুটোরই অনুপাত আছে। আমরা সোডাটাকে বের করব না, কারণ আমাদের এখানে বের করতে বলা হয়েছে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো আছে। তাই সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার থেকে সাবান গুঁড়োরই পরিমাণ বের করব। আর এখানে 10 কেজির সাথে 18 কেজি মেশাচ্ছে, তার মানে নতুন প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ কত দাঁড়াচ্ছে, 10 + 18 করলে হয়ে যায় 28 কেজি। ওকে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান কত বলা হয়েছে, 2:3। এখান থেকে আমরা সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার বের করব। সোডাটার বের করছি না, কারণ সোডাটার বের করা এক্সেস, ওটার কোনো দরকার নেই। আমাদেরকে বের করতে বলেছে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ, তাই সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার বের করব। সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার সমান, এখানে আমাদের 2টা হচ্ছে সোডার জন্য আর সাবানের জন্য হচ্ছে 3, তাই 3 বসে গেছে। আমরা সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার বের করছি, 3 ওপরে গেছে। আর এই দুটোর যোগফল হিসেবে নিচে বসবে, 2 আর 3 যোগ করলে হয়ে যায় 5। ওকে, প্রথম প্রকার গুঁড়ো সাবান থেকে আমরা সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। এবার 10 কেজি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান, আনুপাতিক ভাগহার পেয়েছি 3/5 ইন্টু কত, 10 এত কেজি। 10কে 5 দিয়ে কাটলে হয়ে যায় 2, 3 দুগুণে 6, 6 কেজি, 6 কিগ্রা পেয়েছি। এবার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়োর অনুপাত কত বলা আছে, সোডা ইস্টু সাবান গুঁড়ো দ্বিতীয় অনুপাত দেখো 4:5, তাহলে 4:5 আমরা লিখে নিয়েছি। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে এখানেও আমরা সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার বের করব। দ্বিতীয় প্রকার অনুপাতে আমাদের সোডা রয়েছে 4 আর সাবান গুঁড়োর অনুপাতের জন্য রয়েছে 5, তার মানে এখানে 5/, এদের যোগফল 4 + 5 করলে হয়ে যায় 9। ওকে, এবার 18 কিগ্রা গুঁড়ো সাবানে 18 কিগ্রা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার পেয়েছি 5/9। এবার 18 কিগ্রার মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ বের করব। পরিমাণ সমান কত হয়ে যাবে, 5/9 ইন্টু 18 কেজির মধ্যে বের করছি, তাই 18। 18কে 9 দিয়ে কাটলে 2, 5 দুগুণে 10, 10 কেজি। এবার দেখো আমাদের 18 কেজির সঙ্গে 10 কেজির সঙ্গে 18 কেজিকে মেশানো হচ্ছে, তাহলে নতুন প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কত আগে বের করে নেব। গুঁড়ো সাবানের পরিমাণ সমান, তাহলে নতুন প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কত হবে, 10 কেজির সঙ্গে 18 কিগ্রা মেশানো হচ্ছে, তাহলে 10 + 18 এত কেজি, তাহলে হয়ে যায় 28 কেজি।
ওকে, এবার এই নতুন প্রকার গুঁড়ো সাবান গুঁড়োর মোট পরিমাণ দেখে নেব। মোট পরিমাণ কত হবে দেখো, 10 কেজির জন্য পেয়েছি 6 কেজি, আর 18 কেজির জন্য পেয়েছি 10 কেজি, তাহলে হয়ে যায় 16 কেজি। আমাদের বের করতে হবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে নতুন প্রকার গুঁড়ো সাবান গুঁড়ো কত অংশ থাকবে দেখো, 28 কেজির মধ্যে 16 কেজি, তাহলে 16/28 কাটো, 4 4 16, 4 7 28, 4/7 অংশ। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখবে নতুন প্রকার গুঁড়ো সাবানে 4/7 অংশ সাবান গুঁড়ো থাকবে। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্ক দেখো, 7 দাগের অঙ্কে বলা হয়েছে দুটি সমান পাত্রের যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসেব করে লিখি। এখানে দেখো, প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ আছে 1/3 অংশ। আমরা যদি ধরে নিই পাত্রটার আয়তন সমান 1 অংশ, তাহলে 1 থেকে 1/3 যদি মাইনাস করি, তাহলেই আমরা অবশিষ্ট অংশ বলেছে জল দিয়ে পূর্ণ করেছে, তাই তো? তাহলে অবশিষ্ট অংশ জলের পরিমাণ পেয়ে যাব। এবং ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও যদি মাইনাস করি, তাহলে দ্বিতীয় পাত্রেরও জলের আয়তন পাবো। এখানে যেহেতু দুটি সমান আয়তনের পাত্র বলা হয়েছে, তাই ধরে নেব পাত্রগুলির আয়তন 1 অংশ। ওকে, এবার দুটি সমান পাত্রে, যেহেতু পাত্র দুটো সমান, তাই পাত্রগুলির আয়তন 1 অংশ ধরা গেছে। দুটি সমান আয়তনের পাত্রে ফলের রসের পরিমাণ বলা হয়েছে। প্রশ্নে বলে দেওয়া হয়েছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশ ফলের রস আছে, আর বাকি অংশে কি করা হয়েছে, জল দ্বারা পরিপূর্ণ হয়েছে। তাহলে প্রথম পাত্রের অবশিষ্ট অংশ জল আছে, প্রথম পাত্রের অবশিষ্ট অংশ বের করে নেব। প্রথম পাত্রে অবশিষ্ট অংশ সমান অবশিষ্ট অংশ, টোটালটা হচ্ছে 1। 1 অংশের মধ্যে 1/3 অংশ ফলের রস আছে, বাকিটা জল, তার মানে মাইনাস করে দিলেই পেয়ে যাব। 3 লসাগু হবে, এখানে কিছু নেই তাই 3 এর সাথে গুণ হয়ে যাবে, 3 - 1 সমান হয়ে যায় 3 থেকে -1 করলে 2/3 এত অংশ। ওকে, তাহলে আমরা প্রথম পাত্রে দেখতে পাচ্ছি যে 2/3 অংশ জল রয়েছে, তাই তো? ফলের রস রয়েছে 1/3 অংশ, 2/3 অংশ জল রয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রের অবশিষ্ট অংশ সমান কি হয়ে যাবে, 1 মাইনাস ফলের রস আছে 1/4, 4 লসাগু হবে, এখানে কিছু নেই তাই 4 গুণ হয়ে যাবে, -1 করলে হয়ে যায় 3/4 এত অংশ। বোঝা গেছে? সমস্ত কিছু এই ফলের রস আর জলের পরিমাণ সব একটা নতুন পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে। দিয়ে এবার দেখে নেব নতুন পাত্রে ফলের রসের পরিমাণ। নতুন পাত্রে মোট ফলের রস সমান কত হয়ে যাবে? প্রথম পাত্রে ফলের রস রয়েছে 1/3 অংশ, দ্বিতীয় পাত্রে রয়েছে 1/4 অংশ। 1/3 যোগ 1/4 করলেই আমরা মোট ফলের রসের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে 3 আর 4 লসাগু হয়ে যাবে, লসাগু হবে 12, এদের গুণফল। এবার 1 রয়েছে, এখানে রয়েছে 3, এখানে আমাদের আনতে হবে 12। 3কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তবে যেই 12 হবে, তাহলে 1-এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে প্লাস আছে, প্লাস লিখলাম, এখানে 1 ইন্টু কত হয়ে যাবে, এখানে রয়েছে 4, এখানে আনতে হবে 12, তাহলে 4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে,
ওকে, তাহলে হয়ে যাচ্ছে 1/4 1 × 4 মানে হচ্ছে 4 প্লাস 3/12 প্লাস 3 করলে হয়ে যায় 7 7/12 এত অংশ। এবার নতুন পাত্রে মোট জলের পরিমাণ কত হবে? অবশিষ্ট জলের পরিমাণ রয়েছে 2/3 ও 3/4, তাহলে 2/3 যোগ 3/4 এত অংশ। এখানেও 3/4 লসাগু হবে, 3 আর 4 লসাগু হয়ে যাবে 12। এখানে 2 আছে লিখলাম, ইন্টু কত গুণ হবে? 3কে 4 দিয়ে গুণ করলে তবে জি 12 হবে, তাই এখানে 4 গুণ হয়েছে, প্লাস এখানে 3 আছে লিখলাম, 4 রয়েছে, এখানে 12 আছে, 12কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 3 হয়ে যাবে। 2 4 8 প্লাস 3 3 9 ডিভাইডেড বাই 12 এত অংশ। 8 আর 9 যোগ করলে হয়ে যায় 17 17/12। ওকে, এত অংশ। এবার আমরা নতুন পাত্রে ফলের রসের সঙ্গে জলের পরিমাণের অনুপাত বের করে নেব। তাহলে নতুন পাত্রে আমরা মোট জলের পরিমাণ পেয়েছি 17/12 অংশ। এবার নতুন পাত্রে ফলের রস ইস্টু জল করলে কত হয়ে যাবে? ফলের রসের পরিমাণ দেখেছি মোট 7/12 7/12, আর জলের পরিমাণ দেখতে পাচ্ছি 17/12। প্রত্যেকটার হরে 12 আছে, তাই 12 কেটে গেল, তাহলে পড়ে থাকে 7:17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বের করতে বলা হয়েছিল নতুন পাত্রে ফলের রস ইস্টু জলের পরিমাণ, সেটা হচ্ছে 7:17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 8 দাগের অঙ্ক দেখো। রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতের জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে দেওয়া হয়েছে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কী হলো। ওকে, প্রথম পাত্রের শরবতে জল ও সিরাপের অনুপাত বলা হয়েছে 3:1। এখান থেকে আমরা জলের আনুপাতিক ভাগহার ও সিরাপের আনুপাতিক ভাগহার বের করে নেব। প্রথম পাত্রের শরবতে জল ইস্টু সিরাপ কত বলা হয়েছে? জল ইস্টু সিরাপের পরিমাণ বলা হচ্ছে 3:1। ওকে, প্রথম পাত্রের শরবতে জলের আনুপাতিক ভাগহার, জলের আনুপাতিক ভাগহার সমান কত হবে? জলের আনুপাতিক ভাগহার সমান হয়ে যাবে 3 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল 3 + 1 করলে হয়ে যায় 4, 3/4 এত অংশ। এবার প্রথম পাত্রের শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার, সিরাপের আনুপাতিক ভাগহার কত হয়ে যাবে? সিরাপের পরিমাণ রয়েছে 1, 1/3 + 1 করলে হয়ে যায় 4, তাহলে 1/4 এত অংশ। ওকে, এবার দ্বিতীয় পাত্রে অনুপাত আমরা কি দেওয়া আছে দেখে নেব। দ্বিতীয় পাত্রের শরবতে জল ইস্টু সিরাপ সমান কত বলা হয়েছে? জল ইস্টু সিরাপ সমান বলা হয়েছে, জলের ও সিরাপের অনুপাত বলা হয়েছে 5:3। দ্বিতীয় পাত্রে জলের আনুপাতিক ভাগহার বের করে নেব। জলের আনুপাতিক ভাগহার সমান হয়ে যাবে, দেখো জলের জন্য অনুপাত হচ্ছে 5 ডিভাইডেড বাই এদের সাম 5 + 3 করলে হয়ে যায় 8 সমান 5/8 এত অংশ। দ্বিতীয় পাত্রে শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার, সিরাপের আনুপাতিক ভাগহার সমান কি হয়ে যাবে? সিরাপের জন্য রয়েছে 3 ডিভাইডেড বাই এদের যোগফল, তার মানে 8 এত অংশ। এবার ঠিক একইভাবে তৃতীয় পাত্রের শরবতে জল ইস্টু সিরাপ কত বলা হয়েছে? 9:7। একই রকমভাবে তৃতীয় পাত্রের শরবতে জলের আনুপাতিক ভাগহার ও সিরাপের আনুপাতিক ভাগহার বের করে নেব।
জলের আনুপাতিক ভাগাহার সমান কি হয়ে যাবে? জলের আনুপাতিক ভাগাহার সমান হয়ে যাবে, এখানে জলের জন্য রয়েছে 9 ডিভাইডেড বাই এদের যোগফল 9 + 7 করলে হয়ে যায় 16, এত অংশ। ওকে, তৃতীয় পাত্রের শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার। সিরাপের জন্য পরিমাণ রয়েছে 7, এদের যোগফল হচ্ছে 9 + 7 করলে হয়ে যায় 16, এত অংশ। ওকে, এবার এই তিনটে পাত্রের শরবত কি করছে, একটা নতুন পাত্রে ঢেলে দিচ্ছে, তাই তো? তিনটে পাত্রের শরবত একটা নতুন বড় পাত্রে ঢেলে দেওয়া হয়েছে। এবার তাহলে নতুন বড় পাত্রে মোট জলের পরিমাণ, মানে প্রথম পাত্রের জলের যে আনুপাতিক ভাগহার পেয়েছি, দ্বিতীয় পাত্রের জন্য যেটা পেয়েছি এবং তৃতীয় পাত্রের জন্য যেটা পেয়েছি, তিনটেকে যোগ করবে, তিনটেকে আমরা যোগ করে লিখে নেব। নতুন বড় পাত্রে মোট জলের পরিমাণ কি হয়ে যাবে? প্রথম পাত্রের জন্য রয়েছে 3/4 প্লাস 3/4 প্লাস দ্বিতীয় পাত্রে রয়েছে 5/8 প্লাস তৃতীয় পাত্রে রয়েছে 9/16, এত অংশ। এবার এই তিনটেকে যোগ করে নেব। প্রথমে আমরা 4, 8 আর 16 লসাগু বের করে নেব। 4 1 যা 4, 4 2 যা 8, 4 4 যা 16, আবারও এটা 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 2 2 যা 4। তাহলে এলসিএম সমান কি হয়ে যাবে? এলসিএম মানে হচ্ছে লসাগু। লসাগু সমান কি হয়ে যাবে? 4 × 2 × 2, 1 দিয়ে গুণ করা মানে একই থাকবে, 4 × 2 8, 8 × 2 করলে হয়ে যায় 16। তাহলে আমরা লসাগু পেয়েছি 16, এত অংশ। এখানে 3 আছে, 3 লিখব, গুণ কত হবে? এখানে আছে 16, এখানে আছে 4, 4কে কত দিয়ে গুণ করলে 16 হবে? 4 দিয়ে, তাই 4 গুণ হয়ে গেছে, প্লাস 5 × কত হবে? এখানে আছে 16, এখানে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে, তাই 2 গুণ হয়ে গেছে, প্লাস আছে, দিলাম প্লাস 9 × কত হয়ে যাবে? এখানে 16, এখানেও 16, তার মানে 1, 4 3 12 প্লাস 5 2 10 প্লাস 9 1 9/16, 10 আর 12 যোগ করলে হয়ে যায় 22, 22 আর 9 যোগ করলে হয়ে যায় 31, 31/16, এত অংশ। বোঝা গেছে? এবার নতুন বড় পাত্রে মোট সিরাপের পরিমাণ দেখে নেব। মোট সিরাপ সমান কত হয়ে যাবে? দেখো, প্রথম পাত্রের জন্য পেয়েছিলাম 1/4, প্রথম পাত্রে 1/4 প্লাস দ্বিতীয় পাত্রে 3/8 প্লাস 7/16, 1/4 প্লাস 3/8 প্লাস 7/16, অংশ। অবশ্যই পাশে অংশ লিখবে। 4 8 আর 16 একটু আগে আমরা লসাগু দেখেছি 16, তাই লিখে দিলাম। এখানে 1 আছে, লিখব। 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, প্লাস 3 × 2 হয়ে যাবে, 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে, প্লাস 7 × 1, যেহেতু এখানেও 16 আছে, 16কে 16 দিয়ে ডিভাইড করলে 1, 4 1 যা 4 প্লাস 3 2 যা 6 প্লাস 7 1 যা 7/16, ইকুয়ালস কত হয়ে যাবে? 4 আর 6 10 আর 7 হয়ে যায় 17, এত বাই 16, এত অংশ। এবার নতুন বড় পাত্রে জল ইস্টু সিরাপ বের করে নেব। দেখো, নতুন বড় পাত্রে জলের পরিমাণের পেয়েছি 31/16 ইস্টু সিরাপের জন্য পাওয়া গেছে 17/16, প্রত্যেকটা ডিনোমিনেটর 16 আছে, কেটে যাবে, তাহলে 31:17 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক দেখো। 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 10:7। এই 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হিসাব করে লিখি।
ওকে, আমাদের 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশানো হচ্ছে। আমরা এক্ষেত্রে ধরে নেব নতুন পিতলে প্রথম প্রকার পিতল আছে 5x এবং নতুন পিতলে দ্বিতীয় প্রকার পিতল আছে 2x। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হচ্ছে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা ধরে নেব নতুন প্রকার পিতলে প্রথম প্রকার পিতল আছে 5x এবং দ্বিতীয় প্রকার পিতল আছে 2x। ওকে, ধরি নতুন পিতলে প্রথম প্রকার পিতল আছে 5x একক এবং নতুন পিতলে দ্বিতীয় প্রকার পিতল আছে 2x একক, যেখানে x হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক। এবার প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ কত বলা হয়েছে? তামা ও দস্তার অনুপাত বলা আছে প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা সমান। পিতলে প্রশ্নে আমাদের তামা ইস্টু দস্তা বলা হয়েছে 8:3। এবার আমরা তামার পরিমাণের আনুপাতিক ভাগহার বের করে নেব। প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার দেখতে পাচ্ছি কত হবে? তামার জন্য পরিমাণ রয়েছে 8 + 3 করলে হয়ে যায় 11, 8/11 এত অংশ। প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার 3/11 এত অংশ। প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ বের করব। তামার পরিমাণ সমান কি হয়ে যাবে? তামার পরিমাণ সমান হয়ে যাবে, দেখো আমাদের আনুপাতিক ভাগহার পাওয়া গেছে তামার জন্য 8/11 ইন্টু কতর মধ্যে বের করতে চাইছি? প্রথম প্রকারে রয়েছে 5x, তাহলে 5x এর মধ্যে এত একক। এবার ঠিক একইভাবে প্রথম প্রকার পিতলে দস্তার পরিমাণ সমান কি হয়ে যাবে? দস্তার আনুপাতিক ভাগহার 3/11 ইন্টু 5x এত একক। দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দস্তা বলা হয়েছে 15:7। একই রকমভাবে দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার বের করব। দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার সমান কত হয়ে যাবে? 15/15 + 7 করতে হবে। 15 + 7 করলে হয়ে যায় 22 এত অংশ। দ্বিতীয় প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার সমান কত হয়ে যাবে? 7/22 এত অংশ। এবার দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ বের করব। তামার পরিমাণ সমান কত হয়ে যাবে? তামার আনুপাতিক ভাগহার পেয়েছি 15/22, এটা কতর মধ্যে বের করছি? 2x এর মধ্যে, এত অংশের মধ্যে 2 দিয়ে কেটে দেবো, তাহলে 11 হয়ে যায়। 15x/11। প্রশ্নে আমাদের বলা হয়েছিল এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাহলে প্রথম প্রকার পিতলে তামার যে পরিমাণটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটার সাথে আমরা এই দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণটা এটা যোগ করে দেব, তাহলেই নতুন পিতলে মোট তামা পেয়ে যাব। প্রথমটা হচ্ছে 5 × 8 × 5 করলে হয়ে যায় 40x/11 প্লাস দ্বিতীয়টা হচ্ছে 15x/11, এটার সাথে এটার গুণ 8 × 5x/11, তার মানে 5 × 8 = 40 এত অংশ। যোগ করলে হয়ে যাবে 11 আছে দুটোতেই, তাই জাস্ট ওপরের দুটো যোগ হয়ে যাবে 40x + 15x এত অংশ। 40 + 15 করলে হয়ে যায় 55। নতুন পিতলে মোট দস্তার পরিমাণ সমান কত হয়ে যাবে? আগের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 3 × 5 করলে হয়ে যায় 15x/11 এত অংশ, তাহলে 15x/11 প্লাস দ্বিতীয়টার জন্য হচ্ছে 7x/11
এত অংশ। তাহলে এটা হয়ে যাবে 15x প্লাস 7x, 15x প্লাস 7x করলে হয়ে যায় 15 আর 7 অ্যাড করলে হয়ে যাবে 22x বাই 11, কাটলে হয়ে যাবে 2, তাহলে 2x এত অংশ। এবার নতুন পিতলে তামার পরিমাণ ও দস্তার পরিমাণের অনুপাত বের করে নেব। ওকে, নতুন পিতলে তামা ইস্টু দস্তা সমান কত হয়ে যাবে? 5x ইস্টু 2x। নতুন পিতলে তামা ইস্টু দস্তা, তার মানে এক্স এক্স কেটে গেলে পড়ে থাকে 5:2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নতুন পিতলে তামা ইস্টু দস্তা পেয়ে গেছি 5:2। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।